শাওয়ার থেকে বেরিয়ে চুল তোয়ালে জড়িয়ে দাঁড়িয়ে এক ধ্যানে চেয়ে আছে বিছানায় শুয়ে থাকা মানুষটার দিকে। না চাইতেও চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল শুভার। কাল ছিল শুভার বাসর রাত। সব মেয়ের মতো শুভাও স্বপ্ন দেখেছিল বাসর রাত নিয়ে। কিন্তু কাল রাতে এতদিনের জমানো স্বপ্ন সব ভেঙে চুরমার হয়ে গেছে। ঘুম ভেঙে দুচোখ মেলতেই সামনে শোভাকে এভাবে তাকাতে দেখেই মেজাজ খারাপ হয়ে যায় নীলাদ্রির। চোখ রাঙিয়ে তাকাই শোভার দিকে। তারপর বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। শোভা এবার কাঁদতে কাঁদতে বসে পড়ে বিছানার পাশে। নীলাদ্রি শোভার স্বামী। কাল বিয়ে হয় নীলাদ্রি ও শোভার। বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। শোভার বাবা মা ছোটবেলায় মারা যায়। তারপর চাচা চাচির কাছেই মানুষ। চাচি শোভাকে ভালো নজরে দেখে না, চাচা ভালোবাসলেও। সবে মাত্র এসএসসি পরীক্ষা দেওয়া যুবতী মেয়েকে একটা মধ্যবয়সী বিবাহিত পুরুষের সাথে কোনো মাই বিয়ে দিতে চাইবে না। চাচি বলেই শোভার সাথে এমটা করেছিলেন রেশমা বেগম। পরিবারের সবার অমতে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগেন রেশমা বেগম, কারণ হবু বর তাকে নগদ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। শোভা চুপচাপ চাচির কথায় বিয়েতে রাজি হয়ে যায়। কারণ শোভা আর বোঝা হয়ে থাকতে চায় না চাচা চাচির ঘাড়ে। সমবয়সী চাচাতো বোন শর্মী মায়ের এমন কাজে প্রতিবাদ করে, যার কারণে শর্মীকে মারও খেতে হয়। ঘরে এক প্রকার অশান্তি শুরু হয়ে যায় শোভার বিয়ে নিয়ে, যার রাগ চাচি শোভাকে বকে মেরে ঝাড়েন। তাই সবার খুশির জন্য নিরুপায় হয়ে বিয়েতে রাজি হয় শোভা। বিয়ের আসরে সব ঠিকঠাকই ছিল। হঠাৎ করে পুলিশ এসে হবু বরকে বিয়ে পোড়ানোর আসরে তুলে নিয়ে যায়, কারণ এই লোক একজন নারী পাচারকারী। বিভিন্ন জায়গায় গিয়ে মেয়েদের পরিবারকে লোভ দেখিয়ে বিয়ে করে সেই বউকে পাচার করে দেয়। বিয়ের আসরে বরকে পুলিশ তুলে নেওয়ায় শুভার নামে কানাঘুষো শুরু হয়। এসব শুনে শুভার চাচা বেহুশ হয়ে পড়েন। তখন শুভার চাচাকে বিয়েতে দাওয়াতে আসা তার এক বন্ধু কথা দেয় শুভাকে নিজের ছেলের বউ করবেন। সেই মতেই ছেলে নীলাদ্রির সাথে শুভার বিয়ে দেন ইন্ডাস্ট্রিয়াল ইকবাল হাসান। বাসর রাতে বসে বরের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেল শুভা। হঠাৎ সজোরে গালে চড় বসল শুভার। আচমকা চড়টা পড়াই ঘুমের ঘরে খাটের সাথে মাথা বাড়ি খেয়ে পড়ে গেল। কপালে হাত দিয়ে উঠতেই নীলচুল ধরে টেনে নিজের কাছে নিয়ে আসলো শুভাকে। মুখ থেকে বিশ্রী গন্ধ আসছে। শরীর ঢুলছে, নীল ড্রিঙ্ক করেছে। নীল খুব শখ বড়লোকের বউ হওয়ার। ভালোই তো মানুষকে ফাঁসাতে পারে তোদের পরিবার। মনে রাখো, তোকে কোনোদিন আমি বউ হিসেবে মানব না। তোর কারণে আজ আমি আমার ভালোবাসাকে হারালাম। কি ভেবেছিস তোকে আমি বউয়ের মর্যাদা দেব? কোনোদিনও তা হবে না। বলেই শুভাকে ধাক্কা দিয়ে বেডে উপর পড়ে যায়। শুভা দাঁড়িয়ে চোখের জল ফেলে। তারপর নীলের জুতা খুলে বিছানায় ঠিক করে শুয়ে দেয়। সারারাত করিডোরে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়ে শুভা। শাওয়ার থেকে বেরিয়ে এসে রুমে চোখ বুলিয়ে নেয় নীল। পুরো রুমে মেয়েটিকে খোঁজে। কাল খুব বাজে ব্যবহার করেছে নেশার ঘোরে। বউ হিসেবে মীরা সারা, অন্য কাউকে ভাবতে পারে না নীল। এখন মীরাকে কি বলবে বুঝতে পারছে না নীল। মীরা যদি এই বিয়ের কথা জানে তাহলে কি হবে না আর ভাবতে পারে না নীল। এই মেয়েকে যে করেই হোক জীবন থেকে সরিয়ে ফেলতে হবে মীরা কোনো কিছু জানার আগে। আলমিরা থেকে কাপড় বের করতে যাবে ঠিক তখন করিডোরে বসে থাকা মেয়েটিকে দেখে ভেজা চুলে টিপটিপ করে পানি পড়ছে, সাথে কিছুটা বিরতি দিয়ে দুচোখ বেয়ে নোনা জল পড়ছে। দুই ভিন্ন প্রকার জল মিশে একাকার হয়ে গেছে। নীলের বুকের পাশে কেন যেন চিনচিন করে ব্যথা জাগে ওই নোনা জল দেখে। শুভার চোখের অশ্রু ধারা যেন থামতেই চাচ্ছে না। চোখ মুছতে মুছতে লাল হয়ে গেছে চোখ মুখ। হঠাৎ পাশ থেকে কারো কণ্ঠস্বরে পিছনে ফিরে থমকে যায়। নীল, সরি। শুভা দিকে তাকিয়ে নীলের মুখে সরি শব্দটা শুনে শুভা অবাক হয়।
অরিন তন্নি। নীল আম সরি। শুভা জি। মানে কি বলছেন? কাপা গলায় বলে। নীল লিসেন। আমি এত ভনিতা করতে পারবো না। সোজা কথা হলো, কাল রাতে নেশার ঘোরে তোমার সাথে যে মিসবিহেভ করেছি তার জন্য রিয়েলি আম সরি। কথাগুলো দ্রুত বলে চলে গেল রুম থেকে নীল। শুভা অসহায় ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। নীলের ব্যবহারে নীলের মুখে সরি শুনে কেন যেন ভালো লাগলো খুব। কিন্তু নীল রাতে যা বলছিল সব কি ভুল ছিল? কি জানি, হয়তো তাই হবে। শুভার ভাবনায় ছেদ পড়ল রোদেলির আওয়াজে। রোদেলি নীলের ফুফাতো বোন। রোদেলি, কি ব্যাপার? ঘুম কি ভাঙল নবাব নন্দিনীর? ঘরে ঢুকে শুভাকে খুঁজতে খুঁজতে বলল। রোদেলির আওয়াজে করিডোর থেকে রুমে প্রবেশ করল শুভা। শুভাকে দেখে মুখের অঙ্গভঙ্গি পরিবর্তন করে তাকাল। রোদেলি, তা ঘুম কি ভেঙেছে মহারানী আপনার? নাকি আরও একটু ঘুমাবেন? শুনেছি মা বাবা নেই, তাই বুঝি জানো না যে নতুন বউকে সবার আগে উঠতে হয়? আমি তো জানতাম তোমার মতো ফকিন্নি মেয়েগুলো এসব বেশি জানে। কিন্তু তোমার হাবভাব তো বিয়ের রাতেই পাল্টে গেছে দেখি। ঝাঝালো স্বরে কথাগুলো বলল রোদেলি। মৃত পিতা মাতাকে নিয়ে এমন কথা শুনে কেঁদে দেয় শুভা। শুভা, এসব কি বলছেন আপু? রোদেলি, ওই আমার সামনে এসব নাকে কান্না করবি না বলে দিলাম। আমার সহজ সরল মামুটাকে ফাঁসিয়ে নীল ভাইকে বিয়ে করেছিস। আবার এখন নাটক করা হচ্ছে, তাই না? তোদের মতো গবির মেয়েকে চিনি না আমি ভেবেছিস? শুভা অসহায় হয়ে কেঁদেই যাচ্ছে। কি আর করবে, এমন নতুন অজানা অচেনা পরিবেশে এমন করে কেউ কিছু বললে কাদা ছাড়া কি আছে শুভার? পরিচিত হলেও কোনো জবাব দিত না শুভা। নরম স্বভাবের মেয়ে শুভা। রোদেলি, হয়েছে হয়েছে, এবার কান্না থামিয়ে নিচে ব্রেকফাস্ট করতে চলেন আর আমাকে উদ্ধার করেন। উফ মমো, যে কেন এই মেয়েকে বউ হিসেবে মেনে নিল। বলতে বলতে রুম থেকে বেরিয়ে গেল। শুভা চোখ মুখ ধুয়ে রেডি হয়ে শাড়ির আঁচল টেনে গোমটা দিয়ে নিচে নামল, মনে হাজারো ভয় সংকোচ নিয়ে। শুভাকে নিচে নামতে দেখেই নীলের ফুফিমা হেসে কাছে এসে বুকে টেনে নিলেন। তারপর কপালে চুমো দিলেন। ফুফিমা, ভাইজান, সত্যি তো তুমি চাঁদ ঘরে নিয়ে এসেছ। আই মা, টেবিলে বসো বলেই বসিয়ে দিল। শুভা বসার আগেই ব্রেকফাস্টে বসা নীলের বাবার পায়ে সালাম করে নেই। মামি ভাবিরা শিখিয়ে দিয়েছে শ্বশুরবাড়ির বড়দের নাকি নতুন বউরা এভাবে সম্মান করে। নীলের বাবা, বৌমা, ইনি তোমার ফুফু শাশুড়ি। এই কথা শুনে পায়ে হাত দিয়ে সালাম করতে গেল। ফুফিমা, থাক থাক। শুভার হাত পা ছোঁয়ার আগেই ধরে ফেলে তারপর আবার বসিয়ে দেয়। শোনো মা, আজ থেকে এই বাড়ির সকল ভালো মন্দ দেখার দায়িত্ব তোমার। তুমি এ বাড়ির বউ, আমার নীলের বউ। তোমার স্বামীটা একটু রাগী, কিন্তু মনের দিক দিয়ে খাঁটি হীরা। তোমাদের যেভাবে হুট করে বিয়ে হলো তাতে নীল হয়তো একটি রাগ হয়েছে। ও কিছু না, সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ফুফি কি অনেক কঠিন কথা বলে ফেলল মা? মাথায় হাত দিয়ে একটু ঝুঁকে শুভাকে জিজ্ঞেস করল। শুভা, না না। নীলের বাবা, মারে তোর মামা আর আমি খুব ঘনিষ্ঠ বন্ধু, তোর সব কথায় আমি জানি। তুই এটা ভেবে কষ্ট পাবি না যে আমি তোর উপর করুণা করেছি। আমার মামরা ছেলের উচ্ছন্নে যাওয়া জীবনকে আবার গোছালো করে দে। পারবি না আমার ছেলেটাকে সঠিক পথে ফিরিয়ে আনতে? মাথায় হাত রেখে বলে নীলের বাবা। শুভা, জি চাচা যান, পারব। ফুফিমাহেই বোকা মেয়ে, চাচা যান না, বলো বাবা। এখন থেকে ইনি তোমার বাবা। শুভা চেয়ে রইল কিছুক্ষণ, কারণ বাবা শব্দটা কাউকে বলেছিল কিনা ঠিক মনে নেই। কথা বলার পর থেকে তো বাবাকে দেখাই হয় নাই।
শুভার কাছে নীলের বাবাকে বাবা ডাকতে কেমন যেন লাগল। তারপরও ডাকল। শুভার মুখে বাবা ডাক শুনে খুশি হল নীলের বাবা। নীল কাল কানাডা থেকে আসার পর এত কিছু হয়ে যে মীরাকে একটা ফোনও দিতে পারলাম না। মীরা হয়তো খুব রেগে আছে। তাই আর দেরি না করে মোবাইলটা হাতে নিয়ে মীরাকে কল দিল। নীল গুড মর্নিং জান। মীরা মম। গুড মর্নিং ঘুমের ঘোরে জবাবা দিল। নীল মিরু এখনো ঘুমাচ্ছিস তুমি? সকাল কয়টা বাজে খেয়াল আছে সেদিকে? মীরার এবার ঘুমের ঘোর থেকে বের হয়ে মোবাইলে দিকে তাকাই। মীরা তুই আমাকে কল করেছিস কেন? তোর সাথে আমার সব সম্পর্ক শেষ। একদম কল দিবি না বুঝলি? রেগে কথাটা বলে কল কেটে দেয়। নীল চমকে যায় মীরার এমন আচরণে। তাহলে কি মীরা সব জেনে গেল? কিন্তু তা কি করে হয়? এই বিয়েটার কথা তো মীরার জানার কথা না। নীলের হাত পা কাঁপছে এক প্রকার। তাহলে কি মীরা কেউ হারিয়ে ফেলল? দ্বিধা সংকোচ নিয়ে আবার মীরার নাম্বারে কল দিল নীল। কল যাচ্ছে কিন্তু ওপাশ থেকে মীরা কল রিসিভ করছে না। নীলের বুকটা চিরে হয়তো কলিজা বের হয়ে যাবে এমন লাগছে নীলের। অনেকবার কল দিল কিন্তু মীরা কল রিসিভ করল না। নীল কি করবে ভেবে পাচ্ছে না। হঠাৎ মোবাইলটা বেজে উঠল। নীল মোবাইলটা হাতে নিতেই দেখে মীরা কল করেছে। নীল এক মুহূর্ত দেরি না করে মীরার কল রিসিভ করে। নীলমিরু প্লিজ কলটা কাটবি না, আমি তোকে সব বুঝিয়ে বলবো। আমার জীবনে তুই ছাড়া আর কারো জায়গা নেই, কাপা গলায় এক শ্বাসে কথা বলে নীল। কিন্তু মীরা ফিক করে হাসি দেওয়ায় নীল থতমত খেয়ে যায়। মেয়েটা কি পাগল হয়ে গেল নাকি? নীল এই মিরু তুই হাসছিস কেন? না এই মেয়ের হাসির মাত্রা আরও বেড়ে যায়। মনে হচ্ছে হেসে লুটোপুটি খাচ্ছে। এবার কিছুটা রাগ হয় নীল। নীলের শব্দ না পেয়ে মীরা হাসি থামিয়ে দেয়। মীরা এখন কেমন লাগছে তোর? কাল সারাটা দিন তোর কোনো খোঁজ পায়নি। কেমন ছটফট করে দিন রাত কেটেছে আমার তুই ভেবেছিস? কান্না জড়িত কণ্ঠে। তাই আমিও তোকে বুঝালাম এমন করলে কেমন লাগে দেখ। নীল বুঝতে পারে সত্যি ও মীরাকে কষ্ট দিয়েছে। নীল সরি মিরু। আর এমন হবে না, এবারের মতো ক্ষমা করে দে। মীরা হুম্মম গম্ভীর গলায়। নীল আমার বাচ্চার মাটা কি অনেক রেগে আছে? বাচ্চার বাবাকে একটু আগে তো মেরাই ফেলছিল। আমি মরে গেলে তোর বাচ্চার বাবা হতো কে রে? মীরা ইউ বাচ্চার বাবা হবে উনি মুখ ভেঙচিয়ে। এতদিনেও তো আঙ্কেলকে বলতেই পারিসনি আমাদের সম্পর্কের কথা ভিতুর ডিম একটা। দেখিস কোনো দিন তোর সামনে দিয়ে বরের গাড়িতে করে শ্বশুরবাড়ি চলে যাব তুই তখন শুধু চেয়ে চেয়ে দেখবি। নীল মিরু ধমক দিয়ে। তোর সাথে কোনো কথাই নেই। সব সময় দূরে যাওয়ার কথা বলিস। মীরা তো কি বলবো বল? এতদিন বাবা মাকে পড়ালেখা শেষ করে বিয়ে করব বলে কথা দিয়েছি। যেন তুই আঙ্কেলকে আমাদের ব্যাপারে রাজি করাতে পারিস। কিন্তু আর 1 মাস পর মাস্টার্স শেষ হবে, তখন বাসায় কি বলবো বল? আমার খুব ভয় হয় রে নীল। তোকে যদি হারিয়ে ফেলি? নীল তুই ভাবিস না, খুব শীঘ্রই আমাদের সব চিন্তার অবসান হবে। আচ্ছা যা ফ্রেশ হয়ে নে। 10টার দিকে ক্যাম্পাস দেখা করিস। মীরা নীল ভাবে সত্যি কি পারবে বাবাকে বলতে মীরার কথা? আগেই বলতে পারে নাই কারণ মীরার বাবা আর নীলের বাবা বিজনেস প্রতিদ্বন্দ্বী। আগে খুব ঘনিষ্ঠ বন্ধু, বিজনেস পার্টনার ছিল। কোনো কারণবশত দুজন এখন দুজনার চোখের শত্রু। মীরা আর নীল ছোটবেলাকার বন্ধু। বন্ধুত্ব থেকে সম্পর্কটা এখন প্রেমের। কিন্তু দুপরিবারের শত্রুতার সম্পর্ক নীল আর মীরার ভালোবাসার বাধা হয়ে দাঁড়িয়েছে। নীল আর মীরার এই সম্পর্কের কথা ওদের বন্ধু আর কাজিনরা ছাড়া কেউ জানে না।
নীল সিঁড়ি দিয়ে নামতে থাকে আর ভাবে কি করে শুভাকে নিজের জীবন থেকে সরিয়ে মীরা কথা বাবাকে জানাবে। আর দেরি করা যাবে না। মীরা ছাড়া নীল এক মুহূর্ত ভাবতে পারবে না। ফুফুমাই যে নীল, কিরে সকাল সকাল কই গিয়েছিলি? সবাই তোর জন্য নাস্তা না করে বসে আছে। ফুফিমার কথায় সিঁড়ি দিয়ে নামা নীলের দিকে আর চোখে তাকাই শুভা। নীল হুমম অন্য মনস্ক হয়ে, না মানে একটু ছাদে গেছিলাম। চেয়ারে বসতে বসতে। ফুফিমা কিরে ওখানে বসছিস যে? নীল কেন? সমস্যা কি? রোজ এখানেই তো বসি। ভাবি আগের দিন বাঘে খাইছে দেবরজি। তুমি আর আগের সেই নীল নেই আর। এখন তোমার বিয়ে হয়েছে। তোমার কিছু এখন আর একা তোমার নেই, সবকিছু ভাগ নেওয়ার লোক চলে এসেছে। তাই এখন তুমি তার পাশে গিয়ে বসে একসাথে নাস্তা করবা, বুঝলা? নীল হোয়াট ননসেন্স! কি বলছো এসব? আমি যা ছিলাম তাই থাকব। এসব নিয়ম নীতি আমি মানতে পারবো না। জুস গ্লাসে ঢালতে ঢালতে একবার শুভার দিকে তাকিয়ে। নীলের বাবা নীল, যা বলা হয়েছে বোঝার চেষ্টা করো। সব সময় নিজের জিদ দেখানো কি খুব প্রয়োজন? নীল বাবার কথা শুনে অনিচ্ছা সত্ত্বেও শুভার পাশে গিয়ে বসল। শুভার খুব অস্বস্তি লাগছে, তারপর নীল পাশে বসায় বুকটা ধুকপুক করছে। ফুফি তো খুব আদর করে খাবার প্লেটে উঠিয়ে দিচ্ছে। নীলের বাবা ব্রেকফাস্ট শেষ করে উঠে যাওয়ার আগে নীলকে নিজের রুমে পার্সোনাল কথা আছে বলে যেতে বললেন। নীল কোনোরকমে ব্রেকফাস্ট করে উঠে গেল। এই মেয়ের পাশে একদণ্ড বসতে ইচ্ছে হচ্ছে না। শুভা নীলের উঠে চলে যাওয়ার পথে চেয়ে রইল। ভাবি আর ফুফুমা পাশ থেকে দাঁড়িয়ে সব দেখে। ভাবি বরেরা এমনি হয়, বেশি ভাব খাই। যখন এদের কাজের সময় হবে দেখবা কি করে তোমার পাশে ঘুরঘুর করে। আচ্ছা চলো তোমাকে বাড়িটা দেখাই, বলে ভাবি শুভার হাত ধরে নিয়ে গেল। শুভা, আপনাদের বাগানটা তো খুব সুন্দর। কি সুন্দর ফুল! কবুতর বলেই বসে থাকা কবুতরের কাছে ছুটে গেল। ভাবি তোমার ভালো লেগেছে শুভা? শুভা, হ্যাঁ, খুব ভালো লেগেছে। আমি ওই দোলনায় বসতে পারি? ভাবি হ্যাঁ সূচক মাথা নাড়াতেই শুভা দৌড়ে দোলনায় বসল। ভাবি তুমি জানো এই বাগান কবুতর দোলনাকার? শুভা দোলনায় দোল খেতে খেতে বলল কার? ভাবি নীলাদ্রির। শুভা সেটা আবার কে? ভাবি দেখল নীল এদিকটায় আসছে। ভাবির মনে দুষ্ট বুদ্ধি আসল। ভাবি ওমা, তুমি নীলাদ্রিকে চেনো না? শুভা ভাবির এমন কথায় দোল খাওয়া থামিয়ে দিল। শুভা না, অসহায়ভাবে তাকিয়ে। ভাবি সমস্যা নেই, এখন পরিচয় করিয়ে দেব, বলেই সামনে থেকে সরে গেল। শুভা তো নীলকে এদিকে আসতে দেখে শাড়ির আঁচল ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ল। নীলকে সামনে আসতে দেখে জোড়সড় হয়ে দাঁড়িয়ে পড়ে। নীলের গায়ের পারফিউমের গন্ধ আরও বেশি নার্ভাস করে দেয় শুভাকে। নীল একবার শুভার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। অদ্ভুত মায়া কাজ করে এই মেয়েতে নীলের। নীল কোনোভাবেই জোড়াতে চায় না এই মেয়ের মায়, কারণ ও মীরাকে কষ্ট দিতে কোনোদিন পারবে না। নীল, ভাবি তোমার সাথে একটু জরুরি কথা ছিল, আমার সাথে চলো। ভাবি হুম, জানি জানি কি জরুরি কথা, চলো। শুভা তুমি একটু বসো, আমি আসছি। নীল আগে আগে হাঁটতে লাগল। ভাবি যাওয়ার আগে শুভাকে কানে কানে বলতে লাগল, ভাবি জরুরি কথা না ছাই, তোমাকে দেখার বাহানা বুঝছ। ভালোই তো জাদু করে ফেলছ। দেবরটাকে আমার দুষ্টু হাসি দিয়ে বলে চলে যায়। কিছুদূর গিয়ে, নীল, ভাবি আমি খুব বড় রকমের সমস্যায় পড়েছি, তোমার সাহায্য লাগবে। ভাবি হুম্মম আমি জানি তো কি সাহায্য লাগবে। বউয়ের সাথে একা সময় কাটাতে চাও তো? ওকে, নো প্রবলেম, ব্যবস্থা হয়ে যাবে।
তার জন্য অবশ্য ঘুষ লাগবে, হাসতে হাসতে কথাটা বললে। নীল ভাবি প্লিজ। আই অ্যাম সিরিয়াস ভাবি। ভাবি ওকে ওকে। নাও আই অ্যাম সিরিয়াস। বলো মুখ টিপে হেসে। নীল বুঝতে পারছে ভাবি দুষ্টুমির মুডে আছে। এই সময় ভাবির এই দুষ্টুমি নীলের কাছে বিরক্তিকর লাগছে। তাই কথা না বলে চলে যেতে নিতেই ভাবি হাত ধরে ফেলে। ভাবি আচ্ছা সরি। বলো কি বলবে? নীল কিভাবে শুরু করব ভাবি। কিন্তু যে করেই হোক কথাটা আমাকে বলতেই হবে। আমার জীবন মরণ জড়িয়ে রয়েছে এই কথায়। ভাবির মনে কেন যেন অজানা আতঙ্ক ঢুকে গেল নীলের এমন কথা শুনে। ভাবি নীল কি বলতে চাচ্ছ তাড়াতাড়ি বলো। ভয় হচ্ছে কিন্তু। নীল কিছুক্ষণ কপাল চুলকিয়ে বলতে লাগল, ভাবি আমি অন্য কাউকে ভালোবাসি। এক নিঃশ্বাসে কথাটা চোখ বন্ধ করে বলল। ভাবি কি? তুমি জানো নীল তুমি কি বলছো? এসবের মানে কি? নীল ভাবি প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি ভালো করেই জানো বিয়েটা কোনো পরিস্থিতিতে হয়েছে। আমার কোনো উপায় ছিল না তখন। কিন্তু তাই বলে যাকে ভালোবাসি না তাকে নিয়ে ঘর করতে পারা ইটস ইম্পসিবল ফর মি। ভাবি খুব সহজে কথাটা বলে ফেললে নীল। তোমার কাছে আমি এমন আচরণ আশা করিনি। কি করে পারো একটা মেয়ের জীবন নিয়ে খেলতে? এই এতিম মেয়েটার কি হবে একবার ভেবেছ তুমি? যেমন পরিস্থিতিতেই বিয়েটা হোক শুভা শরীয়ত মোতাবেক তোমার বউ। তোমার দায়িত্ব শুভা। স্বামী হিসেবে তুমি ওকে কোনোভাবেই ইগনোর করতে পারবে না। নীল ভাবির এমন কথায় ভেতরে ভেতরে আরও চিন্তিত হল। ভেবেছিল ভাবি হয়তো ওর সমস্যাটা বুঝবে, কিন্তু না, ভাবি তো কালকে আসা মেয়েটার জন্যই ভাবছে। নীলের মাথায় কাজ করছে না কিছু। নীল স্বামী হিসেবে ওর দায়িত্ব আমি ডিভোর্স দিয়ে তো শেষ করতে পারবো। ভাবি নীল। নীল ভাবি তোমরা কেউ আমার সমস্যা বুঝতে চেষ্টা করছো না। আমি মীরাকে ভালোবাসি, ওকে ছাড়া অন্য কারো সাথে সংসার করা আমার জন্য অসম্ভব। ভাবি মীরা? কোনো মীরা? মাহবুব আঙ্কেলের মেয়ে মীরা? নীল হুমম। ভাবি নীল তুমি কি বলছো এসব? তোমার একটা ভুল ডিসিশন দুটো পরিবারের মধ্যে দেবে থাকা লাভাকে যে জাগিয়ে তুলবে। প্লিজ নীল যা হয়েছে মেনে নাও। প্রথমে সমস্যা হলেও পরে ঠিক হয়ে যাবে, দেখে নিও। নীল ভাবি তোমাকে সমস্যার কথা বলেছি মীরাকে ছাড়ব বলে না, ওই মেয়েকে ছাড়ব বলে। তোমার জ্ঞান তুমি রাখো, আমার যা করার আমি তাই করব। বলেই মৌ ভাবির সামনে থেকে চলে যায়। মৌ থ মেরে দাঁড়িয়ে থাকে। কি বলল নীল? এই মাত্র মৌ যেন বিশ্বাসই করতে পারে না। পায়ের নিচের মাটি মনে হয় কাঁপছে, মাথাটা হ্যাং হয়ে আছে। কি শুনল? কি হবে এখন? বড় রকম ঝড়ের আভাস পাই মৌ ভাবি। বড় বউ হিসেবে মৌর দায়িত্ব যে অনেক। এই বাড়ির মানসম্মান সব যে এখন ওকেই বাঁচাতে হবে। কি করবে মৌ ভাবতে ভাবতে শুভার কাছে যায়। শুভা ভাবিকে কাছে আসতে দেখে ভাবির কাছে যায়। শুভাকে সামনে দেখে জোর করে একটা হাসি দেয়। ভাবি চলো শুভা, ভেতরে চলো। আকাশের অবস্থা বেশি ভালো না, মনে হয় খুব ঝড় হবে। শুভা ভাবির কথা মতো ভাবির সাথে বাড়ির ভেতরে যায়। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই হোঁচট খায় ভাবি। শুভা ভাবি সাবধানে। কি হয়েছে আপনার? না ধরলে তো এখনই পড়ে যেতেন, হাত এভাবে কাঁপছে কেন? শুভার কথা শুনে ভাবি হকচকিয়ে গেল। ভাবি না না কিছু হয়নি, হঠাৎ মাথাটা ধরেছে। তুমি ফুফিমার রুমে গিয়ে বসো, আমি আসছি। কাজের মেয়েকে দিয়ে ফুফির রুমে পাঠিয়ে দিল শুভাকে মৌ। শুভা যাওয়ার সময় বারবার পেছনে ফিরে ভাবিকে দেখছিল। শুভার ভেতরটাও কেমন যেন করছে, উনি কি এমন বলল যার কারণে ভাবিকে দেখাচ্ছে। ভাবির খুব মায়া হয় শুভাকে দেখে। নীল রুমে এসে ফুলের ভাসটা ভেঙে ফেলে। নীলের এই মুহূর্তে ইচ্ছা হচ্ছে পুরো পৃথিবী তছনছ করে দিতে। বিছানার উপর দুহাত কপালে ঠেকিয়ে বসে পড়ে
দুচোখ দিয়ে না চাইতেও জল গড়িয়ে পড়ছে। ভেতরটা ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছে। ভাবি যদি এমন রিয়াক্ট করে তবে নীলের কষ্ট যে আর কেউ বুঝবে না। মীরাকেও বলতে পারছে না যদি মীরা ভুল বোঝে। নীল উফফ আর ভাবতে পারছি না। মিনু, কাজের মেয়ে শেষের ফার্স্ট ব্র্যাকেট বিসর্গ ভাবি ফুফুমা তো এখন নামাজে বসেছে, আপনি বরং নিজের ঘরে গিয়ে বিশ্রাম নিন। কাল থেকে তো মনে হয় তেমন বিশ্রাম নিতে পারেন নাই। শুভাট, আমি ঘরে একা একা কি করব? তার চেয়ে তোমার সাথে থাকি। মিনু, আমার সাথে থেকে কি করবেন? শুধুই কষ্ট হবে, তাছাড়া ফুফু যদি দেখে আপনাকে কোনো কাজ করতে আমাকে বকবে। আপনি তো নতুন বউ। শুভা কি বলবে বুঝতে পারে না। যদি রুমে ঢুকে উনাকে পায়। শুভা নীলকে কেন যেন ভয় পায়। নীলকে আশেপাশে দেখলে শুভার বুক কাঁপে। মিনু, এ বাড়ির মানুষগুলো খুব ভালো, শুধু ছোট আপাটা একটু বদরাগী, সবার সাথে কেমন যেন ব্যবহার করে। তয় আপনি যে জামাই পাইছেন, সাধনা করলে এমন জামাই কপালে পাওয়া যায়, সেদিকে দিয়ে আপনার শুকরিয়া করা উচিত। শুভা, আমার মতো মেয়ের আবার ভাগ্য, যার স্বামী বাসর রাতে মদ খেয়ে মাতাল হয়ে আসে, মনে মনে শুভা বলে। মিনু শুভাকে রুম পর্যন্ত এগিয়ে দিয়ে নিচে চলে যায়। শুভা ভেতরে ঢুকতেই দেখে নীল ঝুঁকে কাপলে হাত দিয়ে বসে আছে, পাশে ফুলদানিটা ভেঙে চুরচুর হয়ে আছে। শুভার খুব ভয় লাগে, এক পা এগিয়ে আবার পিছিয়ে নেয়। শুভা, তোকে এত ভয় পেলে হবে না, দীর্ঘশ্বাস নিয়ে মনে মনে বলে। নীল দরজা খোলার শব্দে মাথা উঁচু করে দেখে সামনে শুভা চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। শুভা দীর্ঘশ্বাস ছেড়ে চোখ খুলতেই নীলের চোখে চোখ পড়ে যায়। রক্তবর্ণ হয়ে আছে চোখ দুটো, কলিজা শুকিয়ে যায় শুভার। দরজা দিয়ে বেরোনোর জন্য যেই না দরজায় হাত দিয়েছে। নীল, কোথায় যাচ্ছ? শুভা থমকে দাঁড়ায় নীলের এমন গম্ভীর কথায়, হাত পা মনে ঠান্ডা হয়ে আসছে। নীল, আমি কিছু বলছি তোমায়। শুভা, জি। মানে? নীলের দিকে নিচু হয়ে ঘুরে। নীল এক ঝটকায় এসে দরজার সাথে শুভার বাহু ধরে চেপে ধরে খুব জোরে। নীলের এমন আকস্মিক চেপে ধরায় শুভা কেঁপে ওঠে। নীলের চেপে ধরা বাহুতে খুব ব্যথা পায় শুভা, ব্যথায় কেঁদে দেয়। নীল, সব সময় মানে কি? হ্যাঁ। শুভার দিকে তাকিয়ে বলতে গিয়ে দেখে শুভা ভয়ে কুকড়ে উঠছে, সাথে ফুপিয়ে কাঁদছে। শুভার চোখের জল দেখে ছেড়ে দেয় শুভাকে। দেখো মেয়ে, আমার সামনে এসব কান্নাকাটি করবা না। নীল, এই মেয়েকে কি সত্যিটা বলে দেব? না থাক, এখন সব সত্যি না বলায় ভালো হবে, তার চেয়ে এ বাড়িতে ওর সিচুয়েশন এমন করে দেব যে ও নিজেই এখান থেকে চলে যেতে বাধ্য হবে। মীরাকে নিজের করতে আমি সব করব, মনে মনে। যাও গিয়ে ফ্লোর থেকে ভাঙা ফুলদানির টুকরো উঠিয়ে ফেলে আসো। বলেই বিছানায় গিয়ে শুয়ে মোবাইল চালাতে লাগল নীল। শুভা চোখের জল মুছতে মুছতে ভাঙা ফুলদানির টুকরোগুলো গোছাতে গিয়ে হাত কেটে যায় শুভার। নীল দেখেও না দেখার ভান করে। হাতে কেটে যাওয়ার ব্যথা থেকে বেশি ব্যথা লেগেছে মনে নীলের ব্যবহারের কারণে। শুভা ভাঙা টুকরোগুলো একত্রিত করে ফেলে দেয়। তারপর এসে দাঁড়িয়ে থাকে চুপচাপ। নীল, কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন এখানে? শুভা, এখন কি করতে হবে আমি তো জানি না। নীল, তাই নাকি? তো তুমি কি চাচ্ছ আমি তোমায় বলে দেব এখন কি করতে হবে? শুভা এবার আর কোনো জবাব দেয় না। নীল, এদিকে আসো। শুভা নীলের কাছে আসতেই নীল পেছনে থেকে শুভার চুল ধরে নিজের আরও কাছে নিয়ে আসে। শুভার মুখের উপর নীলের প্রতিটি নিঃশ্বাস পড়ছে। শুভা চোখ বন্ধ করে আছে। নীল, তোর যা খুশি কর, কিন্তু আমার চোখের সামনে থেকে যা, সহ্য হয় না তোকে আমার, বলে ফ্লোরে ধাক্কা মারে শুভাকে। নীল বাইরে চলে যায়। শুভা হাতে খুব ব্যথা পায়, আবার কেটে যাওয়া জায়গা থেকে এখনো রক্ত পড়া বন্ধ হয় নাই। শুভা ব্যথার চেয়ে ভয় আর কষ্ট বেশি পেয়েছে। শুভা উঠে ওয়াশরুমে যায়, শাওয়ারটা ছেড়ে চিৎকার করে কাঁদে।
শুভা আর পারছি না আমি আল্লাহ, ছোট থেকে মামির অত্যাচার সহ্য করে বড় হয়েছি, ভেবেছি স্বামীর সোহাগ পাব। কিন্তু কপাল পোড়া মেয়েদের যে কপালে কোনোদিন সুখ হয় না, আমাকে ধৈর্য দাও প্রভু। নীল বাবার রুমে ঢুকতেই দেখে বাবা আর ফুফু বসে কথা বলছে। নীল বাবা আসব? বাবা হ্যাঁ আয়। নীল আমি জানি বিয়েটা তোর ইচ্ছার বিরুদ্ধে হয়েছে, তাই আমি চাইব তুই বিয়েটা মন থেকে মেনে নে। আমি কিছুদিনের মধ্যেই তোদের জন্য বড় করে বিয়ের রিসেপশন রেখে তোদের বিয়ের বিষয়টা সোসাইটিকে জানাতে চাই। নীল বাবা, আমার কিছু কথা ছিল। বাবা হুমম বল। নীল বাবা এই বিয়ে মানা আমার পক্ষে কঠিন। বাবা কি বলতে চাচ্ছিস? আমার কথা কি তুই অমান্য করবি? নীল বাবা আমি সেটা বলতে চাচ্ছি না, আমি শুধু বলছি ওর বয়স তো 18 বছরের কম হবে, তুমি যদি এখনই বিয়ের বিষয়টা সোসাইটিকে জানাও তো বিষয়টা ভালো চোখে দেখবে না কেউ, তাই বলতে চাচ্ছিলাম ওর 18 পূর্ণ হলে না হয় সোসাইটিকে জানিও। তাছাড়া এখন তো ও খুব ছোট, এখন ওকে এত প্রেশার দেওয়া ঠিক হবে না। আমি ওর জীবন নষ্ট করতে চাই না বাবা। ও কলেজে ভর্তি হোক, উচ্চমাধ্যমিক পাস করুক, তারপর ওকে আমি বউ হিসেবে মেনে নেব। বাবা আসলেই তো ঠিক বলেছিস, আমি খুব খুশি হয়েছি বাবা তোর কথায়। আমার মনে ভয় ছিল ওই এতিম মেয়েটাকে তুই মেনে নিবি নাকি, কিন্তু না, তোর কথা শুনে আমার বিশ্বাস জেগেছে শুভার জন্য তোর চেয়ে উত্তম স্বামী আর হবে না। ফুফিমা নীল সত্যি তোর মতো ছেলে হয় না। আচ্ছা যা বাবা, গিয়ে বিশ্রাম নে। নীল জি ফুফিমা। নীল রুম থেকে বের হতেই দেখে বাইরে ভাবি চায়ের ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে। ভাবিকেন মেয়েটা জীবন নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছ তুমি। নীল পাশ কেটে যেতেই ভাবির কথা শুনে থেমে যায়। নীল আমাকে বলছো? ভাবি এমন তো ছিলে না নীল তুমি, নাকি আমার এতদিনের ধারণা ভুল ছিল? এত নিষ্ঠুর কি করে হতে পারো তুমি? নীল কি বলছো? কি করেছি আমি? ভাবি নেকামি করো না, এইমাত্র তোমার রুম থেকে আসলাম, কেন কষ্ট দিচ্ছ শুভাকে? ওর কি দোষ? নীল ও সব বলে দিয়েছে তোমায়, দেখতে তো সহজ সরলই মনে হয়, আর ওর কি দোষ জানতে চাও? ওর দোষ ও আমার আর মীরার মধ্যে এসেছে। ভাবি শুভা প্রকৃত অর্থেই সহজ সরল একটা মেয়ে। ও আমাকে কিছুই বলেনি, একদিন তুমি নিজেও এই মেয়েটার মায় পড়ে যাবে, দেখে নিও। নীল হাহা হাহা, তাই নাকি? ভুল ধারণা তোমার। ভাবি তুমি বিয়ে করা বউকে এত কষ্ট দিচ্ছ, এটা যদি মীরাকে জানায় তখন? নীল ভাবি, তাহলে তা হবে চরম ভুল। আর এর ভয়ঙ্কর ফল ভোগ করবে ওই মেয়ে, যার জন্য দায়ী থাকবে তুমি। রাগে দাঁতে দাঁত চেপে ভাবি নীল শোনো। নীল নীল আর এক মুহূর্ত না দাঁড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। নীল গাড়ি নিয়ে ক্যাম্পাসে চলে গেল। অনেকদিন কাজের জন্য ক্যাম্পাসে আসা হয় না। ক্যাম্পাসে ঢুকতেই দেখে রিয়াদ, নিঝুম, রোদেলি, মুন্না, মোহিত সব বসে আড্ডা দিচ্ছে। রোদেলিকে ওদের সাথে দেখে ভয় পায়, রোদেলি আবার ওদের বলে দিল না তো সব। নীলকে ওদের দিকে আসতে দেখে মোহিত নীল নীল বলে আওয়াজ দিল। রিয়াদ কিরে হিরো, এতদিন পর মনে পড়ল আমাদের। নীল আরে তেমন কিছু না, জানিসই তো বাবার ব্যবসার কাজে এখন আমাকে ভাইয়ার সাথে হেল্প করতে হয়। নিঝুম ওসব কিছু না, আসল কথা তো লুকোচ্ছিস। নীল কি বলতে চাচ্ছিস? ঘাবড়ে যায় নীল। রোদেলি আরে নীল ওরা তোর সাথে মজা করছে, তোকে ইচ্ছে করে নার্ভাস করে দিচ্ছে মীরার সামনে। নীল মীরার সামনে মানে? মোহিত মানে মীরা এখন ঠিক আপনার পেছনে দাঁড়িয়ে। নীল পেছনে তাকাতেই দেখে মীরা দাঁড়িয়ে আছে। নীলের তাকানো দেখে সবাই হো হো করে হেসে দেয়। নীল শালা, তোরা দিন দিন বদের হাড্ডি হয়ে যাচ্ছিস, তোদের জন্য এখনই হার্ট অ্যাটাক হতো। হঠাৎ নীলের হাত ধরে মীরা টেনে নিয়ে যায় সবার সামনে থেকে।
খালি ক্লাসে নিয়ে এসে জড়িয়ে ধরে নীলকে মীরা। নীল মীরার মাথায় হাত রাখতেই বুঝতে পারে মীরা কাঁদছে। নীল, এই মীরু, কি হয়েছে তোর? কাঁদছিস কেন পাগলি? মুখ উঁচু করে থুতনি ধরে বলে নীল। মীরা, নীল, তোকে ছাড়া আমি বাঁচব না রে। বিশ্বাস কর, কানাডা যাওয়ার পর প্রতিটা দিন আমি তোকে শুধুমাত্র তোকে নিয়ে ভেবেছি। খুব মিস করেছি রে। এখন আমি বুঝতে পেরেছি তোকে ছাড়া আমার জীবন তুচ্ছ। নীল, আমার জীবনও তোকে ছাড়া তুচ্ছ, মূলহীন। মীরার চোখের পানি মুছিয়ে বুকে জড়িয়ে নেবে তার আগে ক্লাসরুমের বাইরে কারো পায়ের শব্দ পেয়ে দূরে সরে দাঁড়ায়। মোহিত, লাভবার্ডকে ডিস্টার্ব করলাম মনে হয়? নীল, বুঝতেই তো পারছিস সব, তাহলে কেটে পড়। আর হ্যাঁ, আমাদের দুজনের মাঝে তোকে কি সবসময় আসতেই হবে? মোহিত, রিল্যাক্স দোস্ত। রেগে যাচ্ছিস কেন? আমি তো মজা করছিলাম। তোদের মাঝে আমি কেন আসতে যাব? কি বলছে মীরা এসবও? মীরা, নীল, এসব কি বলছিস? নীল, মীরু, তুই চুপ কর। তুই জানিস না মোহিতের আসল মোটিভ। জানলে তুইও এমন করতি। মোহিত, হোয়াটস রং উইথ ইউ নীল? আমার মোটিভ মানে কি বলছিস তুই? মীরা, নীল, কি শুরু করলি? প্লিজ সিন ক্রিয়েট করিস না বলে টানতে টানতে বাইরে নিয়ে যায়। কি হয়েছে রে তোর? মোহিতের সাথে মিসবিহেভ কেন করলি? নীল, তুই জানিস মোহিত তোকে লাইক করে। মীরা, হ্যাঁ জানি তো, সেই ছোট্ট বেলা থেকে। মোহিতের বোন মুনা বলেছিল। তাতে কি? নীল, তাতে কি? ওই তুই শুধু আমার। মীরা, যা বাবা, আমি কি বলেছি আমি মোহিতের? আরে ও তো আমাকে বন্ধু হিসেবে লাইক করে। নীল, মীরু, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। মুড এমনিতেও খারাপ, তার উপর তোর এসব ফালতু কথা শুনে আরো খারাপ লাগছে। নীল রেগে ফোঁসফাস করতে লাগল। মীরা, ওকে ওকে, আমার পাগলটা। আর বলবো না। এই দেখ, কান ধরছি বলে নীলের কানে হাত দিল। নীল মীরার হাত ঘুরিয়ে মুচড়ে ধরে খুব কাছে নিয়ে আসলো মীরাকে। নীলের প্রতিটি নিঃশ্বাস মীরার বুকের হৃদস্পন্দনের গতি বাড়িয়ে দিচ্ছে, না চাইতেও লজ্জায় লাল হয়ে যাচ্ছে। নীলের নিঃশ্বাসের শব্দ যেন আরও কাছে আসছে মীরার। মীরা খেয়াল করে নীলের ঠোঁট দুটো ক্রমশ মীরার ঠোঁটের দিকে আসছে। মীরা নার্ভাস হয়ে পড়ে চোখ বন্ধ করে ওড়নার আঁচলে হাত মুঠ করে রাখে। বাইরে হঠাৎ উঠা দমকা হাওয়া শুরু হয়ে যায়। এক পশলা হিমেল বৃষ্টি ছুঁয়ে যায় নীল মীরাকে। শিহরণ জাগিয়ে দেয় মীরার সমস্ত শরীরে। নীল যেই না মীরার ঠোঁটের পরশ নেবে অমনি দুচোখে শুভার অশ্রুসজল মুখটা ভেসে ওঠে। এক ঝটকায় ছেড়ে দেয় মীরাকে। মীরা খুব লজ্জিত হয় নীলের এমন আচরণে, দৌড়ে চলে যায়। নীল পেছনে থেকে মীরা ডাকতে গিয়েও থেমে যায়। শুভা জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। কেন যেন বৃষ্টিকে খুব ভাগ্যবতী মনে হয় শুভার, কেননা বৃষ্টি তার সকল দুঃখ কষ্ট অবাধে জড়িয়ে দিচ্ছে পৃথিবীর বুকে। কিন্তু শুভা তো পারছে না ওর দুঃখ কষ্টগুলো কাউকে বলতে, নিজের থেকে করতে। খুব ভিজতে ইচ্ছা করছে শুভার আজ। নিজের বেখেয়ালি মনে নীলের শখের বাগানের দোলনায় বসে ভিজতে থাকে শুভা। আকাশের দিক মুখ করে চোখ বন্ধ রেখে বৃষ্টি প্রতিটি ফোঁটা অনুভব করতে থাকে। নীল বৃষ্টির মধ্যেই গাড়ি চালিয়ে বাড়ি চলে আসে। নিজের কাজেই নিজের রাগ হয়। মীরু ওর কারণে আজ কষ্ট পেয়েছে। আসার সময় একটা কথাও বলে নাই নীলের সাথে। বাড়ির ভেতর ঢুকতে যাবে তার আগেই দেখে কেউ দোলনায় বসে ভিজছে। কৌতূহল নিয়ে সামনে এগোতে দেখে শুভা আকাশ পানে চোখ বন্ধ করে বসে ভিজছে। নীল, আজ ওর কারণে মীরুকে কষ্ট দিলাম। বৃষ্টিতে আনন্দ করা বের করছি তোর মনে মনে বলে। খুব আনন্দ লাগছে তাই না? পুরুষালী কণ্ঠ শুনে চমকে যায় শুভা। উঠে দাঁড়াতেই নীলকে সামনে পাই। ভিজে কাক ভেজা হয়ে গেছে, নীলের চুল বেয়ে টপটপ করে জল পড়ছে। শুভা বিভোর হয়েছে রয়। জীবনে স্বপ্নেও ভাবেনি এমন সুদর্শন সুপুরুষ ওর মতো এতিম গরিব মেয়ের স্বামী হবে।
বিয়ের আসরে প্রথম নীলকে দেখে প্রেমে পড়ে যায় শুভা। নীলের ঝাঁকনিতে ঘোর ভাঙে শুভার। নীলহামার ভেতরে আগুন লাগিয়ে, খুব তো ঠান্ডা হচ্ছিস বৃষ্টির পানিতে তাই না? শুভার বাহু ধরে খুব জোরে চাপ দিয়ে বলে। নীলের হাতের চাপে খুব ব্যথা পায় শুভা। শুভা হা। নীল, আমার জীবনে সাপের মতো কুণ্ডলি পাকিয়ে বসে আছিস তাই না? সব জায়গাতে কেন দেখি তোকে, কেন বল কেন? তোকে কষ্ট দিলে কেন মনে হয় পাপ করছি বল কেন? কি হোস তুই আমার? শুভা শুধু ব্যথায় কোকড়াতে থাকে, মুখ দিয়ে আর কোনো কথা বের হয় না নীলের রাগ দেখে। নীল খেয়াল করে শুভার চোখ ব্যথায় লাল হয়ে আছে। চোখ থেকে দৃষ্টি সরাতেই শুভার গোলাপি ঠোঁট আকৃষ্ট করে নীলকে, ভিজা শরীরে শুভাকে মীরা ভেবে ঘোরের মধ্যে চলে যায় নীল। মীরাকে আর কষ্ট পেতে দেবে না নীল। তাই শক্ত করে নিজের ঠোঁট দুটোকে ওর ঠোঁটে চেপে ধরে, অনেকক্ষণ ধরে ঠোঁটের স্বাদ নেয়। ঠোঁট থেকে ঠোঁট ছাড়াতেই সামনে দেখে শুভার মুখ। এক ঝটকায় ধাক্কা দিয়ে ফেলে দেয় শুভাকে। নিজের ঠোঁটে হাত দিয়ে দ্রুত পায় ওই জায়গা থেকে চলে যায়। শুভা বুঝতে পারে না কেন নীল ওকে কাছে টানে আর কেনই বা এভাবে ছুঁড়ে ফেলে দেয়। একটা এতিম মেয়ে বলেই হয়তো এত অত্যাচার সইতে হয় শুভাকে। বাগানের ঘাসের ওপর বসে কাঁদতে থাকে, বৃষ্টির পানিতে সেই জল মিশে একাকার হয়ে যায়। ভাবি শুভা, এই মেয়ে এভাবে বৃষ্টিতে ভিজছিস কেন? ঠান্ডা বাঁধিয়ে নিবি তো, ছাতা মাথায় শুভার দিকে আসতে আসতে বলে। এই শুভা, কি হয়েছে, এভাবে মাটিতে বসে আছিস কেন? শুভা ভাবিকে আচমকাই জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ভাবি, এই মেয়ে এভাবে কাঁদছিস কেন? আমাকে বল। মাথায় হাত রেখে বলে। না, শুভা কোনো কথা বলে না, শুধু কেঁদেই যায়। ভাবি কোনোমতে শুভাকে নিজের রুমে নিয়ে তাওয়াল দিয়ে চুল মুছতে থাকে। শুভা এখনো নিথর নিস্তব্ধ হয়ে আছে একদৃষ্টিতে চেয়ে। ভাবি শুভা কাছে গিয়ে বসে, তারপর শুভার মাথাটা নিজের কাঁধের উপর রাখে। ভাবি, কি হয়েছে বল না শুভা। শুভা, ভাবি আমাকে একটা সত্যি কথা বলবে। ভাবি, কি? কিছুটা থতমত খেয়ে বলে। শুভা, উনি কি অন্য কাউকে পছন্দ করেন? ভাবি, কি বলছিস বোকা মেয়ে, এসব বলতে হয় না। শুভা একটানে ভাবির হাতটা নিজের মাথার উপর ধরে। শুভা, আমার কসম, সত্যিটা বলো, আমি আর পারছি না বিয়ের রাত থেকে এ পর্যন্ত তার ব্যবহার মেনে নিতে। সে কি আমাকে বউ হিসেবে মানে না? ভাবি, কি করছিস কি তুই যা ভাবছিস তেমন কিছুই না। নিজের হাতটা শুভার মাথা থেকে সরিয়ে দাঁড়িয়ে পড়ে। শুভা, যদি তাই হয়, তাহলে সে আমাকে দেখরে কেন এড়িয়ে যায়? বুঝলাম তার সাথে বিয়েটা আমার হঠাৎ হয়েছে, কিন্তু তাই বলে সে এমন করবে কেন? কেন বারবার বলে আমি তার পথের কাঁটা? ভাবি, আমাকে সত্যিটা বলো, আমি চাই না মিথ্যা সম্পর্ক। ভাবি, তাহলে কি চাস? শুভা, জানি না, তবে তার এমন আচরণ আমি সইতে পারছি না, কষ্ট হয় খুব। ভাবি, তুমি জানো, খুব ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, মামির সংসারে উচ্ছিষ্ট হয়ে বেঁচেছিলাম, মায়ের গালি ছাড়া কিছু পাই নাই। ছোটবেলা নানির আঁচলের নিচে মুখ লুকিয়ে কাঁদতাম খুব, নানি সান্ত্বনা দিত। মানুষের অনেক অপমান সয়েছি, কিন্তু উনারটা কেন যেন সয়তে পারছি না আমি। ভাবি, সত্যিটা শুনতে চাস? তাহলে শোন। হ্যাঁ, নীল তোকে ভালোবাসে না, তোকে বউ ও মানে না। শুভার চোখ বেয়ে অশ্রুধারা নামতে শুরু করল। শুভা, ঠিকই আছে, আমার মতো গরিব এতিম অল্প শিক্ষিত মেয়েকে উনি কেন ভালোবাসতে যাবেন আর কেনই বা বউ মানতে যাবে? ভাবি, তাহলে এখন কি করবি তুই? শুভা, কি আর করব? মামাবাড়ি ফিরে মামির বোঝা বাড়াতে পারব না, তবে আল্লাহর দুনিয়ায় কোথাও তো জায়গা হবে, সেখানে চলে যাব, তবু কারো কষ্টের কারণ হতে চাই না আমি। অভিমান নিয়ে কাঁদতে কাঁদতে কথাটা বলল শুভা। ভাবি, আরে বোকা একটা, এইটুকু বয়সে এত অভিমান? তোর স্বামী তোকেই বউ মানে বুঝলি? শুভার মাথায় হালকা করে চড় দিয়ে হেসে বলল।
শুভারও তাহলে যে বললে উনি আমাকে ভালোবাসে না, জিজ্ঞাসু নয়নে বলল। ভাবি আরে পাগলি মেয়ে, তোদের যে অবস্থায় বিয়েটা হলো তাতে তো এটাই স্বাভাবিক। এত তাড়াতাড়ি কি করে ভালোবাসবে, একটু সময় দে দেখবি তোকেই ভালোবাসবে। শুভার থুতনি ধরে বলে। আচ্ছা এখন রুমে গিয়ে কাপড় পাল্টে নে, নয়তো ঠান্ডা জ্বর বাঁধিয়ে নিবি। রুমে যাওয়ার কথা শুনে বুকের ভেতর ছ্যাতো করে ওঠে শুভার, কারণ নীল যে বাড়িতে। ভাবি আমাকে ক্ষমা করে দিস শুভা, আমি তোর কাছে সত্যি গোপন করলাম। আমি জানি নীলের জন্য তুইই ঠিক, তাই এখন সত্যিটা তোকে না জানানোই ভালো। তবুও ভাবির জোড়াজুড়িতে রুমের দরজার কাছে আসল, এসে আর পা বাড়ানোর সাহস পায় না। অনেকক্ষণ পর সাহস নিয়ে দরজার হাতলে যেই না হাত দিয়েছে অমনি ওপাশ থেকে দরজা খুলে যায়। সামনে নীল দাঁড়িয়ে থাকে, দরজা খুলতেই দুজনের চোখাচোখি হতেই শুভা চোখ নামিয়ে নেই লজ্জায়, গুটিসুটি মেরে দাঁড়িয়ে থাকে। নীল এই মেয়েকে দেখলে রাগ হওয়ার জায়গায় হাসিই পাই। কেমন ভয়ে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে আমি বাঘ। মনে মনে মুচকি হেসে বলে। তৎক্ষণাৎ কিছুক্ষণ আগে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা মনে পড়তেই খারাপ লাগে নীলের। নীল দেখো মেয়ে, তখন যা হয়েছে তার জন্য। নীলের কথা শেষ হওয়ার আগেই শুভা দৌড়ে ঘরের ভেতর ঢুকে পড়ে। নীলের তো সেই লেভেলের রাগ ওঠে। নীল হেই মেয়ের সমস্যাটা কি, নিজেও সব সময় মানে করে, আবার আমি কিছু বলতে গেলেও শোনে না। শুভা রুমে এসে কাপড় নিয়ে তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকে যায়। শুভা হেই যা। উনি যেন কি বলছিল, আমি তো কথা না শুনেই দৌড় দিলাম। ভয়, উনাকে দেখলেই কেন যেন ভয় লাগে আমার। গোসল করে চুপচাপ শুয়ে পড়ব, নয়তো ভাবির রুমে গিয়ে বসে থাকব। এবার সামনে পেলে মনে হয় আস্ত রাখবে না। শুভাকে কিছু বলবে তার আগেই মোবাইলটা বেজে উঠল নীলের। হাতে নিতেই দেখে নিঝুম কল করেছে। নীল হ্যালো নিঝুম বল। নিঝুমই তুই কই? নীল কেন বাড়িতে? নিঝুম এক্ষুনি আমাদের বাড়িতে চলে আই। নীল তুই কি পাগল? দেখছিস না বাহিরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, এর মধ্যে আমি আসতে পারবো না, যা বলা ফোনেই বলতো। নিঝুম ও বাহিরের বৃষ্টি তোর চোখের নজরে পড়েছে, আর একটু আগে যে আরেকজনের চোখের বৃষ্টি ঝরিয়ে গেছিস সেটা? নীল হোয়াট? নিঝুমমিরা আমাদের বাসায়, কি করেছিস ওর সাথে? ওকে না কাঁদালে কি তোর দিন যায় না নাকি রে? এমন কেন তুই? একটা মেয়ে তোকে সমস্তটা দিয়ে পাগলের ভালোবেসেছে, তাকে কি একটু সময় একটু ভালো কথা দিতে পারিস না? নীল মিরু তোর ওখানে? নিঝুম হুম, আসার পর থেকে খুব কাঁদছে রে। নীল আমি এখনই আসছি। মিনু ছোট ভাইয়া খালুজান আপনেরে ডাকতাছে। নীল বাসা থেকে বের হতে যাবে ঠিক তখনই। নীল কি করব এখন? আচ্ছা বাবার সাথে দেখা করে তারপর মীরার কাছে যাব। নীল বাবা আসব? বাবার দরজায় টুকা দিয়ে। ইকবাল সাহেব হ্যাঁ। আয় ভেতরে, বসো। নীল কিছু বলবে বাবা? ইকবাল সাহেব কাল আমরা মাগুরা যাব। নীল মাগুরা? এই সময় কেন? ইকবাল সাহেব হ্যাঁ, মা শুভাকে দেখতে চেয়েছে। নীল দাদিকে ঢাকা নিয়ে আসলেই হয়, বাড়িতে যাওয়া লাগবে কেন? ইকবাল সাহেব তা হতো, কিন্তু 3 দিন পর যে তোর ছোট চাচা মেয়ে মনিরার বিয়ে। নীল মনিরার বিয়ে কবে ঠিক হল? ইকবাল সাহেব আজ নাকি ছেলে পক্ষ দেখতে এসেছিল। কথা পাকাপাকি করে গেছে, আমাকে তোর মিজান কল করেছিল, আমিই বলেছি বিয়ের জন্য রাজি হতে, ছেলে ভালো তাই। রাতের গাড়িতেই রওনা হব, তুই বউ মাকে বলিস, নিজেও তৈরি থাকিস। আর একটা কাজ কর বাবা, এক্ষুনি অফিস যা। বেশ কিছুদিনের জন্য বাড়ি যাচ্ছি, তুই ইফতিকে অফিসের কাজ গুছিয়ে নিতে সাহায্য কর। নীল বুঝতে পারে না এখন কি করা উচিত, ওদিকে মীরা কাঁদছে, এদিকে ভাইয়ার কাছে যেতে হবে। ইকবাল সাহেব কিরে কি ভাবছিস?
নীল না কিছু না বাবা, আমি যাচ্ছি। নীল বাবার উপর একটা কথাও বলতে পারে না, ভয় না, বাবাকে অনেক সম্মান করে নীল। মা মারা যাওয়ার পর এই বাবাই আগলে রেখেছে ওদের দুই ভাইকে। ছেলেদের সুখের জন্য কঠোর পরিশ্রম করে ছেলেদের প্রাচুর্যে সম্পদে রেখেছেন। নিঝুম আর কাদিস সা নারে, দেখ আমি নীলকে কল দিয়েছি, ও এলো বলে, আসলে ইচ্ছে মতো ঝেড়ে দেব, আমার জান্টুস বান্ধবীরে শুধু কাদায়। মীরা, তুই ওকে কল করেছিস কেন? আমি ওর কে? নিঝুম, বাহরে কখন থেকে কেঁদে যাচ্ছিস? তাই ওকে কল করেছি, এই তোদের ঝগড়া দেখে দেখে আমার প্রেম করার স্বাদ মিটে গেছে। মীরা, ওর মতো ইগোওয়ালা ছেলের সাথে আমার মতো মেয়ের কি করে ঝগড়া হবে বল? ওর কাছে ওর রাগ ওর ইগোই সব, আমার অনুভূতির কোনো মূল্য কি আছে ওর কাছে? নিঝুম, ছেলেরা এমনি, এক একটা আস্ত শয়তান, নীলও তাই। মীরা, দেখ তুই আমার নীলকে শয়তান বলবি না, ও মোটেও শয়তান না। নিঝুম, ওরে বাবা, এই মাত্র যে তুই ওকে কতগুলা কথা বললি সেই বেলায়। মীরা, আমার যা ইচ্ছে তাই বলবো, তুই বলবি না, নাকে কেঁদে কথা বলে। নিঝুম, ক্ষমা দে বইন, তোগো কাহিনী দেখে আমি শেষ, কখন কি মুডে যে থাকিস, আল্লাহ জানে আর তোরাই জানিস। মীরা, নিজে প্রেম করলে বুঝবি তখন, নাক টানতে টানতে। নিঝুম, কোনো দরকার নাই, হুদাই নিজের পায়ে নিজে কুড়াল মারার। হঠাৎ মীরার ফোনটা বেজে উঠল। মোবাইলের স্ক্রিনে ভেসে আসা নামটা দেখে কান্না বন্ধ করে দিল মীরা। মীরা কল রিসিভ করল কিছুটা ভয়ে। মীরা, হ্যালো আব্বু। মাহবুব সাহব, কোথায় তুমি মীরা? মীরা, আব্বু আমি নিঝুমদের বাসায়। কেন আব্বু? মাহবুব সাহেব, কেন মানে? আমি কি তোমাকে খোঁজ নিতে পারি না? মীরা, সরি আব্বু, আমি কথাটা ওভাবে বলিনি। মাহবুব সাহেব, তুমি এখনই বাসায় চলে আসো, খুব জরুরি দরকার। মীরা, জি আব্বু। মীরা মাহবুব সাহেবকে খুব ভয় পাই, মুনা আপুর মৃত্যুর পর থেকেই কেমন যেন হয়ে গেছে আব্বু। মুনা মীরার 7 বছরের বড় বোন। মুনা 5 বছর আগে আত্মহত্যা করে, কি কারণে করে তা মীরা জানে না, কারণ মীরা তখন নানি বাড়ি ছিল। এরপর থেকে নীলদের বাড়ির সাথে সম্পর্ক খারাপ হয় মীরা বাবা, এর কারণ ও মীরা জানে না, অনেকবার চেষ্টা করেছে কিন্তু জানতে পারেনি। মুনার আত্মহত্যার পর মা প্যারালাইসিস হয়ে গেছে। নিঝুম, কিরে তুই আঙ্কেলকে যে বললি বাসায় যাবি, তাহলে নীল এখানে আসলে কি বলবো আমি? মীরা, তো কি করব বল আমি? আব্বুর সামনে কি করে বলতাম যে পড়ে আসছি? নিঝুম, এক কাজ কর, একটু লেট করে যা, আঙ্কেল বললে বলবি জ্যাম ছিল রাস্তায় তাই দেরি হয়েছে। মীরা, নারে তা হয় না, নীলকে তুই বলে দিস সব। আমি যাই। মীরা গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। নীল অফিসের কাজ তাড়াতাড়ি করে শেষ করতে চেয়েও পারল না, সেই সন্ধ্যা লেগেই গেল। ইফতি, নীল চল, সব কাজ শেষ, এখন বাড়ি ফেরা যাক। নীল, উফ ভাই, কি করে সামলাস তুই এসব? আমি তো একদিনেই হাঁপিয়ে উঠেছি। ইফতি শুধু একটা মলিন হাসি দিল, তারপর দুভাই গাড়িতে বসে বাড়ির উদ্দেশ্যে রওনা হল। নীল, আচ্ছা ভাই, তোকে একটা কথা জিজ্ঞেস করি? ইফতি, কর। নীল, আচ্ছা ভাই, মাহবুব আঙ্কেল তো আগে বাবার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল, তাহলে এখন তাদের সম্পর্ক এত খারাপ কেন? ইফতি হঠাৎ গাড়ি ব্রেক করে বসে নীলের কথা শুনে। নীল তাল সামলাতে না পেরে হাত গাড়ির গ্লাসে বাড়ি খাই। নীল, ভাই কি করছিস? ঠিক আছিস তো তুই? ইফতি, হ্যাঁ ঠিক আছি। নীলের হাতের দিকে তাকাতেই দেখে হাতটা অনেক খানি কেটে গেছে, দরদর করে রক্ত পড়ছে। ইফতি, নীল তোর হাত দিয়ে তো রক্ত পড়ছে, আমাকে ক্ষমা করে দে নীল, আমি সত্যি খুব খারাপ, আমার জন্যই সবার এত কষ্ট। নীলের হাত ধরে চোখে জল চলে আসে ইফতির। নীল, রিল্যাক্স ভাই, তেমন কিছু হয় নাই, তুই শান্ত হ। ইফতি, কি করে শান্ত হই? তুই চল এখনই ডক্টরের কাছে।
নীল লাগবে না, সামান্যই কেটে গেছে, তুই আমার সিটে বস, আমি ড্রাইভ করছি। ইফতি তুই এই অবস্থায় কি করে ড্রাইভ করবি? নীল আরে আমি পারব। তুই সর, এত অল্পতেই ভয় থাকিস কেন তুই বুঝি না, আগে তো এমন ছিলি না, গাড়ি ড্রাইভ করতে করতে বলে। বাড়ির সামনে গাড়ি এসে থামে। নীল গাড়ি থেকে নেমে কিছুদূর গিয়ে আবার ফিরে আসে। নীল কিরে ভাই নাম। ইফতি যেন ঘোরের মধ্যে আছে। নীল ভাই, এই ভাই। ইফতি হুমম। চমকে ওঠে নীলের ধাক্কায়। নীল নাম। ইফতি হ্যাঁ নামছি। নিজের রুমে ঢুকে ফ্রেশ হয়ে বেডে বসে মীরাকে কল দেবে সেই সময় রুমে কফি নিয়ে শুভা প্রবেশ করে। শুভা আপনার কফি। নীল তোমাকে কফি আনতে কে বলেছে? ধমক দিয়ে বলে। শুভা আচমকা নীলের ধমক শুনে চমকে ওঠে, গরম কফি কিছুটা শুভার হাতে পড়ে। শুভা আহ করে ওঠে। নীল কি হয়েছে? শুভা কিছু না বলে কফিটা নীলের পাশের ল্যাম্প টেবিলটায় রাখতে গেল। নীল এই মেয়ে দাঁড়াও, তোমার হাতে কি হয়েছে? লাল হয়ে আছে। শুভা কিছু না বলেই চলে যেতে নেবে, নীল হাত ধরে হ্যাচকা টান দিয়ে কাছে টেনে নেয়। নীল সমস্যাটা কি তোমার? আমার কথা না শেষ হতেই চলে যাও। নীলের এত কাছে এসে শুভার হৃৎপিণ্ডটা বুঝি ননস্টপ শব্দ করে চলছে, এত স্পিডে চলছে, এই বুঝি ফেটে যাবে। নীল কি কথার উত্তর দিচ্ছ না যে? শুভার খোলা চুলগুলো এসে নীলের মুখ ছুঁয়ে যাচ্ছে। শুভার লাজুক মুখের দিকে তাকিয়ে থাকে নীল, এত কাছে মীরার ও যায় নাই নীল। মীরার কথা মনে পড়তেই শুভাকে ছেড়ে উঠে দাঁড়ায় নীল। নীল উঠে দাঁড়াতেই নীলের হাতের কাঁচা ক্ষতের দাগ দেখে শুভা। শুভা কি করে কেটেছে আপনার হাতে? নীলের হাতটা নিজের হাতে নিয়ে। নীল ও কিছু না। শুভা ও কিছু না মানে? কতটা কেটে গেছে, খুব কষ্ট হচ্ছে আপনার বুঝি? এখানে বসুন, আমি এখনই ওষুধ নিয়ে আসছি। নীলের হাতটা টেনে বেডে বসিয়ে দেয়। নীল অবাক হয়ে শুভার কাণ্ড দেখতে থাকে। শুভা আস্তে আস্তে নীলের হাতে মেডিসিন লাগাতে থাকে। নীল শুভার দিকে তাকিয়ে থাকে। এই প্রথম ভালো করে শুভার দিকে তাকাই নীল। ষোড়শী সুন্দরী বলতে যা বুঝায় শুভা ঠিক তাই, দুধে আলতা গায়ের রং, মায়াবী চেহারা, যৌবনের সৌন্দর্য সবটুকু যেন লুটিয়ে পড়েছে শুভার সর্বাঙ্গ জুড়ে। হঠাৎ হাতে পানির পরশে চেতনা ফেরে নীলের। হাতে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। নীল তাকিয়ে দেখে শুভা কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে। নীল এই মেয়ে কাঁদছ কেন? শুভা কতখানি কেটে গেছে? খুব ব্যথা করছে তাই না? নীল হুমম। কি করে বুঝলে? মুচকি হেসে। শুভা হোমা। বুঝব না, আমি আপনার বউ হই না। নানি বলেছে স্বামী স্ত্রী কষ্ট একে অপরের কষ্ট এমনিতেই বুঝতে পারে, আমি তো আপনার বউ, আমি বুঝব না তো কে বুঝবে? কথাটা বলেই জিহ্বাতে কামড় দেয় শুভা। নীল আর কি বলেছে নানি? শুভার মুখের কাছে এসে প্রশ্ন করতেই শুভাভ দৌড় দেয় ওয়াশরুমে। শুভারও তোর মুখে কোনো স্টপেজ নাই, যা মুখে আসে বলে দিলি। বাঘের সামনে বসে বকবক করে আসলি, নিজের মাথায় থাপ্পড় দিয়ে মুখে শাড়ির আঁচল কামড়াতে কামড়াতে বলে। শুভার এমন আচমকা দৌড় দেওয়াতে হো হো করে হেসে দেয় নীল। নীল পাগলি একটা। রোদেলিও নীল আসব? নীল হ্যাঁ আয়। ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে। রোদেলি কি রে, হাসছিস কেন? নীল না কিছু না। বল, কিছু বলবি? রোদেলি নীল তুই মাকে একটু বুঝা, আমি গ্রামে যেতে চাই না, এই বৃষ্টির সময় তো আরও আগে না, কাদা ধুলো বালি এসব আমার একদম পছন্দ না, আমার ফেয়ারনেস নষ্ট হয়ে যাবে। নীল তুই কি রে, গ্রাম হচ্ছে নির্মল বিশুদ্ধ পরিবেশের স্থান, নিজের শেকড়ের প্রতি আলাদা টান থাকে, নিজেদের সব আত্মীয় তো ওখানে, কত মজা হয় সবার সাথে দেখা হলে, আর তুই আছিস তোর ফেয়ারনেস নিয়ে,
আচ্ছা আমি বলবো ফুফিমাকে, মনে হয় কাজ হবে না। রোদেলি তুই বল, বাকিটা আমি দেখব। ওই ফকিন্নি খাতটা কই রে? নীল কার কথা বলছিস? রোদেলি আরে কাল মামু যারে তোর সোকল্ড বউ করে এনেছে। নীল মাইন্ড আ ল্যাঙ্গুয়েজ রোদি। মানুষকে সম্মান দিতে শেখ, কোনো ধরনের কথা এসব, রেগে। রোদেলি কি বললাম যে এভাবে রিয়াক্ট করছিস? তোর এত লাগছে কেন? তুই কি ওকে বউ বলে মানিস নাকি? নীল চুপ থাকে। রোদেলি বল, এত মায়া দেখাচ্ছিস যে 2 দিনে ভুলে গেলি মীরাকে। নীল মীরাকে ভোলার জন্য তো ভালোবাসি নাই, তুই আমার সামনে কাউকে ছোট করে কথা বললে আমি এভাবেই রিয়েক্ট করতাম, হোক সে মিনু বা অন্য কেউ। রোদেলি সেটাই। আশা করব মীরাকে ধোকা দিবি না। তোর কথা মতো মীরা বা ফ্রেন্ডস কাউকে এসব বলিনি, কারণ মীরা ছাড়া অন্য কাউকে আমি এ বাড়ির ছোট বউ মানি না। নীল তোর কথা শেষ হলে যা এখন। রোদেলির খুব খারাপ লাগে, নীল এই প্রথম ওর সাথে এত দুর্ব্যবহার করল শুধুমাত্র ওই মেয়ের জন্য। একবার হাতে পাই সব শোধ করে নেব, বীর বীর করতে করতে বেরিয়ে গেল। নীল রোদেলি তো ঠিকই বলল। এই মেয়ে সম্পর্কে বাজে কথা বলায় এত খারাপ লাগলো কেন আমার, স্বামী বলে তাই? না না, কি ভাবছি এসব, আমি কিছুই না এই মেয়ের। রাত 10টা নাগাদ সবাই মাগুরা উদ্দেশ্যে রওনা হল নিজস্ব প্রাইভেট কারে। বাবা, ফুফি, ইফাত, রোদেলি উঠল এক গাড়িতে। পরের গাড়িতে মিনু, মৌ ও নীল, শুভা উঠল। গাড়ি গাবতলি ছাড়িয়ে সাভারের পথে চলতে থাকল। নীল গাড়ি ড্রাইভ করছে, শুভাকে ভাবি জোর করে নীলের পাশে বসিয়েছে। পেছনে ভাবি আর মিনু গল্প করছে। রাত কিছুটা গভীর হতে লাগল। নীল ছাড়া সবাই ঘুমিয়ে গেছে। জানালার গ্লাস খোলা থাকার কারণে বাইরের বাতাস এসে শুভা চুলগুলো বারবার মুখের উপর পড়ছে। আলো আধারে শুভার মুখটা অসাধারণ লাগছে, না চাইতেও চোখ ফেরাতে পারছে। গাড়ি ড্রাইভ করছে আর চেয়ে আছে। ভাবি পেছনে থেকে সব দেখে মিটি হাসছে। ভাবি, আমি জানি নীল তুমি শুভার মায়া এড়াতে পারবে না, বউ তো ও তোমার, অনন্তকালের সম্পর্ক তোমার সাথে, তোমার সকল ভালোবাসা পাওয়ার হক শুভার, সেখানে তুমি অন্য কাউকে তা দিয়েছ। শেষমেশ সেই শুভাই হবে তোমার শেষ ঠিকানা, তখন অনুতাপ ছাড়া কিছুই থাকবে না। মনে মনে ভাবে। গাড়ি এসে আরিচা ফেরিঘাট থামে। ইফাত ও নীল ফেরির টিকিট নিয়ে গাড়ি ফেরিতে উঠায়। সবাই গাড়ি থেকে ফেরির এক কোণে দাঁড়ায়। রাতের আবছা আলোতে পদ্মার বিশাল জলরাশির উপর চলতে থাকে ফেরি। শুভা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢেউয়ের খেলা দেখে। রাতে আধারে গন্তব্য দেখা যায় না, চারিদিকে শুধু জলের ঢেউ, মাঝে মাঝে দূরে কয়েকটা ফেরি হুইসেল দিয়ে যাচ্ছে। গভীর রাত হলেও মনে হচ্ছে না, কারণ ফেরিতে মানুষের যথেষ্ট সরগরম। ভাবি, শুভা চল 2 তলা যায়, ওখানে চা নাশতা করা যাবে। শুভা সহ সবাই গেল, বাবা আর ফুপি গেল না। সিঁড়িতে খুব ভিড়, কেউ নামছে তো উঠছে পড়ে। ভাবি রোদেলি আর মিনুর সাথে কথা বলতে বলতে আগেই উঠে গেল। শুভা এত মানুষের ভিড়ে 2 পা উঠে আবার ছেলেদের গা ঘেঁষে যাওয়ার কারণে নেমে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকে, কান্না পায়। শর্মিটার কথা বড্ড মনে পড়ছে, যতবার যশোর গিয়েছে শর্মিই ওকে হাত ধরে ফেরির যেখানে যাবে নিয়ে যেত। বলতো, এত ভীতু কেন তুই, সারা জীবন কি আমি নিয়ে যেতে পারবো বল? হঠাৎ কারো হাতের স্পর্শে চমকে যায় শুভা। নীল, কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন এভাবে, চল। হাত ধরে শুভা ভিড়ের মধ্যে থেকে উপরে নিয়ে যায়। উপরেও অনেক ভিড়, শুভাকে নিজের সামনে এনে আস্তে আস্তে সামনে নিয়ে যায় নীল। শুভা সত্যি অবাক হয় নীলের এত কেয়ারে। ভাবি, কিরে কই ছিলি? নীল কই থাকবে, বোকার মতো নিচে দাঁড়িয়েছিল। এত ভীতু কেন এই মেয়ে ভাবি? মিনু ভাইজান, আপনি যে সাহসী, হের লাইগা ছোট ভাবি ভীতু। নীল, বেশি বুঝতে শিখেছিস মনে হচ্ছে। ভাবি, তোমরা বস, আমি দেখছি কি পাওয়া যায়।
নীল চলে যেতেই ভাবি শুভাকে চিমটি কেটে বলে কি বলেছিলাম না, দেখলে তো কত কেয়ার করে। সবাই বসে খাবার খেল, শুভা চা খেতে গিয়ে জিভ পুড়িয়ে ফেলে, কিন্তু কাউকে বুঝতে দেয় না। খাওয়া শেষ করে সবাই গাড়ির কাছে আসে। সবার মাঝেই শুভার চোখ নীলকে বারবার খোঁজে। কয়েকবার নীলের সাথে চোখাচোখিও হয় শুভার। লজ্জা পেলেও বেহায়া চোখ দুটোকে যেন চম্বকের মতো টানে নীল, না চাইতে তাকাই। ফেরিঘাটে এসে ভেড়ে গাড়ি আবারও চলতে থাকে। খুব ভোরে মাগুরা এসে পৌঁছায় নীলরা। পুরো বাড়িতে ডেকোরেট করা, চাচা চাচি সহ অনেকে জেগে গেছে নীলদের আসার খবর শুনে। শুভাকে এই প্রথম দেখল সবাই। শুভা মুরব্বিদের সালাম করল, চাচা চাচিও পছন্দ করল শুভাকে। সবাই যার যার রুমে ফ্রেশ হতে গেল। চাচি শুভাকে বাড়িতে নীলের ঘরে দিয়ে গেল। শুভা ঘরে নীলকে খুঁজতে লাগল। হঠাৎ ওয়াশরুমের দরজা খোলার আওয়াজে পেছনে ফিরতেই চোখ ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। খালি গায়ে আধো ভেজা শরীরে টাওয়ালে চুল মুছতে মুছতে বের হয়ে আসে নীল। বুকের কালো লোমগুলো দেখে হা করে আছে। নীল এতক্ষণ খেয়াল করে নাই শুভা সামনে দাঁড়িয়ে আছে। নীলহাও গিয়ে ফ্রেশ হয়ে নেও। শুভাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে মুচকি হেসে মুখে টাওয়াল ছুঁড়ে দেয়। শুভা নিজের কাজে নিজেই লজ্জিত হয়। তারপরও নীলকে দেখে দেখে কাপড় বের করার জন্য ব্যাগের চেইন খুলতে গিয়ে আটকে ফেলে, চেইন খুলছেই না। নীল পেছনে তাকাতেই দেখে শুভা ব্যাগের চেইন নিয়ে টানাটানি করছে। বিরক্ত লাগে রবিনের। নীল, সঠিকভাবে কি কিছু করতে পারো তুমি? শুভা পেছনে ঘুরতে গিয়ে নীলের বুকের সাথে ধাক্কা খায়। বুকের সাথে ধাক্কা লেগে হাত মুঠ করে দাঁড়িয়ে থাকে শুভা। নীলের শরীরের গন্ধ মাতাল করে দিচ্ছে, চাইলেও সরে দাঁড়াতে পারছে না। নীল, এই পিচ্চি মেয়ে, এত অধৈর্য কেন? কেন তুমি আস্তে ধীরে কাজ করতে পারো না তুমি? নীলের বুক সমান শুভা। নীল কাছে আসলে হার্টবিট যেন দ্বিগুণ হারে বাড়তে থাকে। নীল শুভার সামনে থেকে সরে ব্যাগের চেইন ঠিক করতে থাকে। শুভা যেভাবে দাঁড়িয়ে ছিল ওভাবেই দাঁড়িয়ে আছে, যেন নীলের ঘোরে পড়ে আছে। নীল, নাও, ঠিক করে দিয়েছি, গিয়ে ফ্রেশ হও জলদি, খেতে ডাকবে এখনই। নীল পেছনে ফিরে দেখে শুভা ওভাবে নখ কামড়ে দাঁড়িয়ে আছে। নীল, ওই! নীলের ধমকে চমকে ওঠে শুভা। শুভা, জি। নীল, যাও। শুভা, কই? বোকার মতো প্রশ্ন করে। নীল, কই মানে? চোখ রাঙিয়ে। শুভা, ও যাচ্ছি যাচ্ছি বলে কাপড় নিয়ে দৌড় দেয়। ওয়াশরুমের দরজা লাগানো আগে আবার দরজার একটু খুলে নীলকে দেখে। নীল, দরজা লাগাও বলছি। শুভা ধপ করে ওয়াশরুমের দরজা বন্ধ করে দেয়। নীল রাগের মাথায় ভেবেছিল শুভার সাথে মিথ্যা ভালোবাসার অভিনয় করবে, কিন্তু নীল জীবনে পারবে না এত বড় খারাপ কাজ করতে কারো সাথে। শুভার সাথে প্রথম রাতে যে দুর্ব্যবহার করেছিল সেই অপরাধবোধ এখনও আছে নীলের। তাই নীল ভেবে নিয়েছে শুভাকে ভালো কলেজে ভর্তি করাবে। কিছু সময় নিয়ে তারপর শুভাকে সব খুলে বলবে, নিশ্চয়ই বুঝবে ও। ফ্রেশ হয়ে সবাই খেতে গেল ডাইনিংয়ে। নীল শুভা পাশাপাশি বসেছে। নীল, ওয়াও চাচি, ছোট মাছ, খিচুড়ি, গরুর মাংস। চাচি, হুম, তোর আর ইফতির পছন্দের খাবার। নীল, তোমার হাতে রান্নার তুলনায় হয় না। তোমার মেয়েটাকে যদি একটু শিখাতে তাহলে দিন দিন শুকাতাম না। খেতে খেতে মৌয়ের দিকে তাকিয়ে বলে। মৌ, ওরে ফাজিল, কি বললি? আমার রান্না ভালো না? আমার রান্না খেয়ে তুই দিন দিন শুকিয়ে যাচ্ছিস? ইফতি, দেখছ তোমার কি বলে। ঠিক আছে, এবার ঢাকা গেলে মিনুকে দিয়ে রান্না করাবো, ভেঙচি দিয়ে। নীল, চাচি, তোমার মেয়েকে বলো তাহলে আর ঢাকা গিয়ে করবেটা কি? তার ছুটি। মুচকি হেসে। মৌ, তার মানে এতদিন রান্নার জন্য ছিলাম? নীল, তো কি? মৌ, বাবা, ভ্যা করে কেঁদে কেঁদে বলে। ইকবাল সাহেব, আহ নীল, কি হচ্ছে? টাকি খাবার সময়?
নীল দেখছো বাবাও সত্যিটা বলতে চাচ্ছে না, হেসে হেসে ভাবির কানের কাছে মুখ নিয়ে বলে। মৌ তবে রে, দাঁড়া। নীল দৌড় দিল মৌ ওর পিছু পিছু। টেবিল বসা সবাই ওদের দেখে হাসছে। শুভা নীলের এই রূপ দেখে অবাক। ওর রাগী বোরটা যে এত দুষ্টু তা শুভা ভাবতেও পারেনি। এমনিতেও ফিদা ছিল, এখন তো কলিজা, জান, কিডনি সব লুটায় ফিদা হয়ে গেল নীলের উপর। নীল দৌড়ে দাদিকে জড়িয়ে ধরে। মৌ গিয়ে নীলের হাতে কয়েকটা চড় দেয়। চাচি কি শুরু করলি মৌ? এখনো কি ছোট আছিস তুই? নীল আরে চাচি মারুক। এমন শুকনা পাটকাঠির হাতের মার ও মধুর লাগে। মৌ লাগবেই তো, জিম করে করে বডি বানিয়েছিস শয়তান একটা, আবার আসিস ভাবি ভাবি করতে। নীল ওলে আমার থুন্দরী ভাবিটা লে, তোমার সাথে মজা করলাম, কিছু বুঝো না তুমি ভাবির গাল টেনে। মৌ ছাড় আমার গাল। দাদি কিছু বলো তোমার এই বাদর নাতিটাকে। দাদি ছোট দাদু ভাই। ভাবির সাথে কেউ এমন করে বল? নীলদাদি ভাবি হওয়ার আগে ও আমার বান্ধবী, না রে বান্ধবী। মৌ দাদি। দাদি মৌ তুই তো জানিস ও এমন মজা করেই। রাগ করিস না বুবু, কতদিন পর তোদের দেখলাম। আর তোরা এসেই ঝগড়া শুরু করলি। খেতে বসো আয়। মৌ নীলকে জিভ দিয়ে ভেঙচি কেটে ইফতির পাশে বসে পড়ে। দাদি কই আমার ছোট নাতবউ কই? শুভা দাদিকে উঠে গিয়ে সালাম করে। দাদি শুভাকে নিজের পাশে বসিয়ে মাথায় হাত দিয়ে দোয়া করে দেয়। ইকবাল, এ তো পুরো নীলের মায়ের মতো, নরম স্বভাবের। আমি হচ্ছি তোর সতীন। ঝগড়া করবি নাকি আমার সাথে? শুভা দাদি এমন কথায় লজ্জা পায়। নীলের দিকে চোখ পড়তেই আরও লজ্জা পায়, কারণ নীল এদিকেই আর চোখে চেয়ে আছে। সবাই খাবার পর্ব শেষ করে নিজের রুমে বিশ্রাম নিতে গেল। শুভা রুমে ঢুকে দেখে নীল শুয়ে ল্যাপটপ নিয়ে বসেছে। নীল শুভাকে আর চোখে দেখে আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। শুভা হুনি তো বিছানায় বসে ল্যাপটপ নিয়ে বসেছে, আমি কি করব, কোথায় ঘুমাবো? দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে মাথা নিচু করে পায়ের আঙুল ফ্লোরে ঘষছে। নীল ওখানে দাঁড়িয়ে আছো কেন? বিছানায় এসে শুয়ে পড়। নীলের কথা শুনে শুভা চুপচাপ গিয়ে বিছানার এক কোণে শুয়ে পড়ল। শুয়ে পড়লেও ঘুম আসছে না শুভার কিছুতেই, বারবার মনটা নীলকে দেখতে চাচ্ছে। নীল কি ব্যাপার, ঘুমাচ্ছ না কেন? চুপচাপ ঘুমিয়ে পড়। শুভা নীলের এমন কথা শুনে লজ্জায় বালিশে মুখ লুকিয়ে শুয়ে পড়ল। নীল অনেকক্ষণ ধরে মীরাকে ট্রাই করছে। না, ধরছে না, আর এখন তো ফোনটা আউট অফ কানেকশন দেখাচ্ছে। রাগে মাথার রগ মনে ছিঁড়ে যাবে নীলের, হাতের কাছে পেলে খবর ছিল মীরার। আজ একটা দিন মীরার খোঁজ নেই নীলের, একটুও ভালো লাগছে না। অনেকক্ষণ পায়চারি করে বিছানায় আসতে রাগ মাটি হয়ে যায় নীলের। শুভার ঘুমন্ত মুখখানা দেখে। একটা মেয়ে ঘুমালে এত সুন্দর লাগতে পারে, শুভাকে না দেখলে নীল জানতই না। ফ্যানের বাতাসে শুভা চুলগুলো মুখে আসছে, নিজের অজান্তেই নীল শুভার কাছে গিয়ে বসে মুখের উপর আছড়ে পড়া চুলগুলো হাত দিয়ে সরিয়ে দেয়। হঠাৎ মোবাইল কল আসায় নীল তড়িঘড়ি করে উঠে যায়, কারণ মীরা কল করেছে। নীল হ্যালো। দিন দিন তোর সাহস খুব বেড়েছে তাই না? সাহস কি করে হয় মোবাইল অফ রাখার? নীল খেয়াল করে মীরা চুপচাপ করে আছে, শুধু থেকে থেকে ফুপিয়ে ওঠার আওয়াজ আসছে। নীল বুঝতে পারে মীরা কাঁদছে। নীলমিরু আই এম সরি। বিশ্বাস কর আমি তোকে কষ্ট দিতে চাইনি রে, তুই আমাকে যে শাস্তি দিবি আমি মেনে নেব। মীরা তুই আমাকে সত্যি করে একটা কথা বলবি নীল? নীল কেন, তোর কি ধারণা তোর নীল তোকে মিথ্যা বলে? মীরা নীল তুই আমাকে সত্যি ভালোবাসিস তো? কখনো ধোঁকা দিবি না তো? তুই ধোঁকা দিলে আমি মরে যাব রে, তোকে যে খুব ভালোবাসি আমি নীল। নীলের বুকের ভেতর কেঁপে ওঠে। নীল এসব কি বলছিস তুই? দুনিয়া উল্টে গেলেও তোর নীল তোকে ধোঁকা দেবে না।
আজ হঠাৎ এ কথা কেন বললি তুই? কি হয়েছে বল আমাকে। মীরা, কিছু না। কাল দেখা করবি প্লিজ, খুব জরুরি কথা আছে তোর সাথে। নীল, আমি তো বাড়ি চলে আসছি, কাজিনের বিয়ে ঠিক হয়েছে তাই। মীরা, কি? তুই বাড়ি গেছিস অথচ আমাকে বলিসনি? তুই আস্ত একটা হনুমান, তোর সাথে ব্রেকআপ যা। নীল, আবার শুরু হয়ে গেলি, কথায় ব্রেকআপ করিস কেন রে? বললাম তো হুট করে বাবা বলল তাই তোকে জানাতে পারি নাই। ও হ্যাঁ, তোকে কতবার কল করেছি তুই যে ধরিস নাই। তোকে সামনে পেয়ে নেই খবর আছে। মীরা, আচ্ছা নীল, পরে কথা বলছি বলেই কল কেটে দেয়। নীলের প্রচণ্ড রাগ হয় মীরার উপর। রাগে গজগজ করতে করতে সোফায় এসে শুয়ে পড়ে। সারাদিনের জার্নির পর শরীরটা সোফায় দিতেই ঘুমিয়ে পড়ে নীল। চলবে।